নমস্কার, অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিওর ঘড়িতে এখন ঠিক সন্ধে 6টা। আমি সুপর্ণা এসেছি আবার এই বুধবারে নিয়ে সেই অনুষ্ঠান আলোর নিচে অন্ধকার। ঝলমলে আলোয় ভরা এই শহরের অন্ধকার দিকগুলো দেখাতেই আজ আবার আপনাদের মুখোমুখি। আলোর নিচে অন্ধকার এই অনুষ্ঠানে আজ শোনাবো ঠিক 2 দিন আগে এই শহরের এক কোনায় অন্ধকার থাবা বসিয়েছিল, আর তারই বিশদ খবর তুলে ধরবো আপনাদের সামনে। আর তাই আপনাদের নিয়ে যাব আমাদের ফিল্ড রিপোর্টার রিনির কাছে। রিনি, এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো, ঠিক 2 দিন আগে রাত 10টায় কি ঘটেছিল একটু বলবে আমাদের দর্শকদের? হ্যাঁ সুপর্ণা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি 2 দিন আগে এখানেই ঘটেছিল ঘটনাটা। এক অসহায় মহিলার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই শোনাবো সেই মহিলার কাছ থেকে। আপনার নাম? রানী সামন্ত। রানী দেবী, আমাদের দর্শকদের একটু জানাবেন ঠিক কি বিপদ হয়েছিল আপনার? দেখুন, নিতান্তই এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ আমি। আমার স্বামী বেকার, মানে ওনার নাম দেবেশ সামন্ত। ভয় পাবেন না, আপনি সব বলুন। আপনি সেদিন অত রাত্রে ওখানে কি করছিলেন? আমি ফিজিওথেরাপির কাজ করি। এখান থেকে খুব কাছে, ওই যে দেখছেন লেক ভিউ ফ্ল্যাট, ওখানে আমার এক বয়স্ক মহিলা ক্লায়েন্ট আছে। 2 বেলা যাই আমি ম্যাসাজ করতে ওখানে। এই বেলায় ওনার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে যায়। এই রাত্রির 10টা, 10:30 বেজে যায়। আমার বাড়ি তো গোপালনগরে। আমি এইখানেই চেতলার বাসের জন্য অপেক্ষা করছিলাম, আর সেদিনও তাই। আচ্ছা, আর ঠিক সেই সময় ওই প্রকাশ্য নির্জন রাস্তায় গাড়িটা এসে থামলো, আর একটা লোক গাড়ি থেকে নেমে আপনার হাত ধরে টানাটানি করতে শুরু করলো। কি তাই তো রানী দেবী? হ্যাঁ, ঠিক তাই। আমি চিৎকার করে না উঠলে আমাকে ওর গাড়িতে তুলে নিত, জানেন? সে চেষ্টাই করছিল লোকটা। আপনার চিৎকারে কেউ এগিয়ে এসেছিল? না, 2-1 জন ছাড়া তখন কোনো লোকই ছিল না ওই রাস্তায়। আর রাত্রি তখন 10:30। সার্টান এভিনিউ তো এমনি কটা লোক থাকে বলুন? আপনার চিৎকারে ওই লোকটা গাড়ি থেকে নেমে পালিয়ে যাবার পরে কি আপনি থানায় গেলেন? না, তখনই যায়নি। ভয়ে আমার কেমন হাত পা কাঁপছিল। একটু পরে কেমন যেন রোগ চেপে গেল আমার। গেলাম থানায়, সব বললাম। ডিউটি অফিসার পাত্তাই দিল না। অন্য থানায়, রবীন্দ্র সরোবর থানায় পাঠিয়ে দিচ্ছিল আমায়। আমিও চেপে বসলাম, বললাম যতক্ষণ না ডায়েরি নেবেন আমি নড়ছি না। বরফ করল, জানেন। শেষে ওদের কথা মতোই আমি একটা সাদা কাগজে সমস্ত ঘটনাটা লিখে দিলাম। তার একটা কপি আমি রিসিভ করিয়ে নিয়েছি, তবে আমি গিয়ে থানা ছেড়েছি। এখন পুলিশ অফিসার আপনার সঙ্গে সব রকম সহযোগিতা করছে তো রানী দেবী? না, একেবারেই না। উল্টে কেসটা পুরোপুরি ধামা চাপা দিতে চাইছে ওরা। ঠিক আছে রানী দেবী, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সুপর্ণা, বলো রিনি। এতক্ষণ ধরে আপনারা সবাই শুনলেন আজকের আলোর নিচে অন্ধকার। অনলাইন নিউজ চ্যানেল থেকে ক্যামেরায় দেবাশিস সান্যালের সাথে আমি রিনি, কলকাতা। রিনি, ধন্যবাদ। এই হলো আমাদের প্রিয় শহর, এখানকার থানা পুলিশ। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছিলাম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা শুনুন তিনি কি বলেন। হ্যাঁ, এইমাত্র খবরটা এসেছে। ওই ভিকটিম মহিলা, শ্রীমতী রানী সামন্তর বয়ান যদি সত্যি হয়, তাহলে ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছি। ও, তাহলে ব্যাপারটা এই সুরঞ্জন, থানা থেকে টেলিফোনটা না এলে আমি তো কিছু জানতেই পারতাম না। It's totally false. মানে কি বলছো কি তুমি? She is a great liar. ডাহা মিথ্যে কথা বলছে, ওরকম কিচ্ছু হয়নি। তাহলে হয়েছিলটা কি? সত্যিটা শুনতে চাও? শুনবে? হ্যাঁ, শুনতে তো হবেই। গাড়ি নিয়ে আমি সেদিনকে বাড়ি ফিরছি।
হুম, গোলপার্ক ক্রস করে নজরুল মঞ্চ, হ্যাঁ নজরুল মঞ্চের সামনেটায় ফুটপাথ থেকে হঠাৎই একটা মেয়ে রাস্তায় আমার গাড়ির সামনে আমার কাছে এসে কি বললো জানো, আমার একটা লিফট দেবেন প্লিজ। সন্ধ্যের পর ওখানে তো অনেক ধান্দাবাজ মেয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ সেটা মনে পড়তেই না সঙ্গে সঙ্গে আমি গাড়ি স্টার্ট করি। তখনই কানে আসছিল মেয়েটা চিৎকার করে গালাগালি দিচ্ছে। ও যে এতটা ভিন্ডিকটিভ হতে পারে, দ্যাট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। ও তাহলে তোমাকে ফাঁসানোর জন্য মেয়েটি থানায় গিয়ে রিটিন কমপ্লেন করলো, তাই তো? Yes. আবার সবশেষে মিডিয়াকে সবকিছু মরিয়া হয়ে বলে যাচ্ছে, কি তাই তো সুরঞ্জন? এদের ক্লাসটা তুমি বোঝো না। কেন কেন মিথ্যে অপবাদ দিচ্ছ মেয়েটাকে? এই মেয়েটা মোটেই ও ধরনের নয়, বুঝেছো? ও ফিজিওথেরাপি করে। ফিজিওথেরাপি? ফিজিওথেরাপি? এই ছাড়ো তো, ওই গাল ভরাটার নাম দিয়ে দিলে না প্রফেশনটা গ্লোরিফাইড হয়ে যায় না। কলকাতায় এখন যত 2 নম্বরই মাসাজ ক্লিনিকে ভরে গেছে। আসলে আসলে এরা যে কি টাইপ, এদের কথা শুনে তুমি ধরতেও পারবে না। সুরঞ্জন তাহলে থানায় কেন সেদিন কেসটা ধামাচাপা দিতে গেছিলে সেদিন তুমি? হ্যাঁ গেছিলাম, ইনফ্যাক্ট যেতে বাধ্য হয়েছিলাম। কেসটা তো পুলিশ তোমাকে দুপুরেই জানিয়েছিল, তাই না? না মানে হ্যাঁ দুপুরে। প্রশ্ন হলো, তুমি যদি কোনো অন্যায় নাই করে থাকো তাহলে সেদিন কেন আমাকে ফোনের উপর চোটপাট নিচ্ছিলে? আবার সত্যিটা নাই বা বললে, মিথ্যে একটা অ্যাক্সিডেন্টের গল্প ফাঁদার কি খুব প্রয়োজন ছিল? কি হলো, চুপ কেন তুমি? বললাম তো যদি তুমি টেনসড হয়ে পড়ো তাই। টেনশন তো করছিলে তুমি। আচ্ছা একটা বাজে কেসে জড়িয়ে গেলে খারাপ লাগে না বলো? বাজে কাজ করলে তো জড়িয়ে যাবেই। ও তিথি, এখনো তুমি ওই মেয়েটার কথা ধরেই বসে আছো। লুক অ্যাট মি, তুমি তো আমাকে চেনো। আচ্ছা তুমি বলো, তোমার কি মনে হয় যে আমি ওরকম কোনো কাজ করতে পারি? বলো না, বলো তিথি বলো। হ্যালো, ইয়েস স্পিকিং। কি ব্যাপার বলুন তো অফিসার? আরে আবার কোনো ঝঞ্ঝটে পড়তে হবে নাকি? না এরকম কোনো কথা ছিল না কিন্তু। কি বললেন আরেকবার? ওকে, বাট ইট শুড বি দ্য লাস্ট। ঠিক আছে। আবার কি হলো গো? কার ফোন শুরু? ওসির, থানায় যেতে হবে, তলব হয়েছে আবার। কে আপনি? নমস্কার। আপনি সুরঞ্জন মৈত্রের ওয়াইফ কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে তো। অদমের নাম দেবেশ সামন্ত। ইয়েস, দেবেশ সামন্ত? হ্যাঁ। আমায় কি চিনতে পারলেন ম্যাডাম? না মানে? মানে রানী সামন্ত নামটা শুনেছেন? হ্যাঁ, আমি হলাম ওই রানীর হাজব্যান্ড। ও, তা এখানে কি জন্য এসেছেন আপনি? উত্তেজিত হচ্ছেন কেন? বলছিলাম কি, উনি কাজটা কিন্তু ভালো করছেন না ম্যাডাম। উনি ভেবেছেন কটা টাকা ছড়ালে বুঝি সব মুশকিল আসান। হ্যাঁ, আর কিন্তু ব্যাপারটা তো অত সোজা নয় ম্যাডাম। আপনি কি আমাদের ভয় দেখাতে এসেছেন? গলা ওঠাবেন না ম্যাডাম, একদম গলা ওঠাবেন না। হ্যাঁ, আপনাদের অনেক টাকা, আমি জানি। পুলিশকে কিনে নেওয়া আপনাদের ভয় আজকে হেভি উকিল সব পড়ে গোজা। আরে আমরা আইনের দুয়ারে গেলেই সে একটা তুড়ি মেরে হ্যাঁকে না করে দেয়। তাই তো? কি হলো, ঠিক বলছি আমি? শুনুন, তবে কি না আমাদেরও কিছু পাওয়ার আছে, বুঝলেন? চুপ করে থাকবেন না। শুনুন শুনুন শুনুন, আপনার হাজব্যান্ডকে বলে দেবেন আমাকে খেলানোটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ,
খেলাচ্ছে সুরঞ্জন আপনাকে? ইয়েস, একবার 5, একবার 10, 5, 10, 5, 10। আচ্ছা, কি ভেবেছেন উনি? এই দেবেশ সামন্ত কি ভুক্কার বাড়ি নাকি? হ্যাঁ, আর আমার বউয়ের ইজ্জত তো মাত্র 10,000 টাকা। লাইফ না হেল করে দেবো আপনাদের। হ্যাঁ, পাড়া অফিস সব জায়গায় মাইক নিয়ে গিয়ে বলে আসবো, গাড়ি হাঁকানো দ্য গ্রেট সুরঞ্জন মৈত্র আসলে সে কেমন একটা মাল। আপনি থামবেন দয়া করে এবার? একটা কথাও আপনার আমি শুনতে চাই না। যান যান, আপনি এখান থেকে চলে যান একদম। এত চড়ছেন কেন ম্যাডাম? হ্যাঁ যাচ্ছি, আমারও আর কিছু বলার নেই। তবে আপনার ধর্মপুত্রটাকে জানিয়ে দেবেন, লাস্ট ওয়ার্নিং কিন্তু পড়ে গেল। এবার দেবের সামন্ত এক সাইডে নামছে, বুঝেছেন? এসব মেয়ে ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করা যদি জন্মের মতো না ঘুচিয়ে দিয়েছি, তো আমার নামও চলি ম্যাডাম। হ্যালো। হ্যালো হ্যালো সুরঞ্জন। হ্যাঁ দিদি, কিছু বলবে? কি ব্যাপার? আরে তুমি তো অদ্ভুত লোক, টাকা দিয়ে কেস মেলাচ্ছ, আমাকে কিছু বলছো না তাই তো? ও হঠাৎ এসব কথা কেন? একটু আগে তোমার এই রানী সামন্তর বর এসেছিল বাড়িতে, বুঝেছো? বাড়িতে? লোকটা তো স্পর্ধা কম নয়। কিসের জোরে ও এতটা স্পর্ধা বেরো জানাবে আমাকে একটু দয়া করে? আরে দূর, ছাড়ো তো। ও একটা জেড ক্লাসের লোক, আমি ও ডিটেল ইনফরমেশন নিয়েছি। ব্যাটা কিচ্ছু করে না, সাট্টা ফাট্টা খেলে, বউকে ভাঙিয়ে খায়। দেখো দেখো, লোকটা কিন্তু সব জায়গায় রটিয়ে বেরোবে বলে শাসি দিয়ে গেছে, বলে দিলাম। তাই নাকি? দাঁড়াও, ওকে থানায় তুলে এনে 3rd ডিগ্রি দেওয়ানোর ব্যবস্থা করছি। ওর ওই মুখ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। হ্যালো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনছি। ওকে, এনিওয়ে, এসব তুমি একদম পাত্তাই দিও না। and never entertain him in future. যা বোঝার আমি সব বুঝে নিচ্ছি। ডোন্ট ওয়ারি অ্যাট অল। ওকে, বাই। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি তিথি মৈত্র? হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, তেষ্টা পেয়েছে, একটু খাবার জল পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান না। এই নিন, এই নিন। ধন্যবাদ। এবার বলুন, আপনার কি কি অসুবিধে হচ্ছে? একটা বিষয় আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন না, পেশেন্ট কে? আপনার কোথায় কোথায় পেন একটু ডিটেলে বলুন। আমি সুরঞ্জন মৈত্রের স্ত্রী। সে কি? সুরঞ্জন মৈত্র? না, আমি এখন যাই। প্লিজ প্লিজ রানী দেবী, দাঁড়ান, যাবেন না। আমি তো আপনাকে ডেকেছি। না বসুন, না, বসুন আপনি। কিন্তু কেন রেখেছেন? বসুন। 11-3 করিম লেনে আপনাদের বাড়ির ঠিকানা কি, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি আপনি আপনার জানলেন কি স্বামীর করে? কাছে পাই। কি? আমার স্বামীর কাছে? কিন্তু কিভাবে? আজ সকালে উনি এখানে এসেছিলেন। এখানে? কিন্তু কেন? আপনার এই ব্যাপারটা নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে, মানে আমার যতটুকু অনুমান, টাকা পয়সা দিয়ে মিটমাটের কোনো একটা চেষ্টা চলছে। আর আপনার স্বামীর ডিমান্ডের অ্যামাউন্ট নিয়ে মনে হয় কোনো একটা ঝামেলা চলছে। ওহো, তাহলে এদিকেও চুপি চুপি ধান্দা শুরু হয়ে গেছে। উফ, দেবেন না, ওকে কিচ্ছু দেবেন না। যত দেবেন ওর খাই তত বেড়ে যাবে। কিন্তু দেখুন, উনি আবার বলেছেন টাকা না দিলে না সব জায়গায় আমাদের নামে বদনাম করে বেড়াবেন। করুক করুক, যত খুশি বদনাম করুক। ওহ, আপনারা তো আবার বদনামকে খুব ভয় পান, তাই না?
শুধু অপকর্ম করার বেলায় আপনাদের কোনো জ্ঞান থাকে না, তাই তো? বিশ্বাস করুন কোনো রকম খারাপ মোটিভ কিন্তু সেদিন ওর ছিল না। ও সত্যি ভেবেছিল আপনি লিফট চাইছেন। মানে রাত 10:30টায় শহরের ওরকম একটা নির্জন রাস্তায় আমি একজন অচেনা লোকের গাড়িতে উঠতে চাইবো? আমি কি পাগল? আমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আপনি জানেনই না আমাদের মতো সাধারণ মেয়েদের জন্য রাত্রিরের এই শহরটা কতটা বিপজ্জনক। আপনার সব কথাই ঠিক, তবু বিশ্বাস করুন ও কিন্তু সেদিন আপনাকে লিফট দিতে চাইছিল। বিশ্বাস করুন। এই একদম উল্টো পাল্টা সাফাই দেবেন না। আপনি নিজে ওই সব ভেবে পরের গলা জড়িয়ে ধরে বসে থাকুন, আমার কোনো আপত্তি নেই। যদি ওই অবস্থায় আপনি পড়তেন না, তখন বুঝতেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি জানেন সত্যি সেদিন কি হয়েছিল? হ্যাঁ, সে রাতের কথা তো টিভিতেই শুনলাম। না না না, টিভিতে সবটুকু সেদিন আর মুখে এলো কই? কোনো ভয় নেই আপনার, সেদিন সত্যি যা ঘটেছিল সব খুলে বলুন আমায়। বলবো? শুনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ শুনবো, আমি শুনবো, বলুন আপনি। ও সেদিন আমার সামনে প্রথমে খেচাম করে একটা সাদা গাড়ি এসে থামলো। ড্রাইভার সিট থেকে উনি আমায় ডাকলেন, এসো। এই ইউ কাম অন, উঠে এসো। তারপর আমি তখন ভীষণ নার্ভাস হয়ে ফুটপাত ধরে চড়ে চড়ে হাঁটতে শুরু করেছি। উনি গাড়ি থেকে নেমে পড়েছেন তখন। তারপর খপ করে উনি আমার কোনটা খামচে ধরে বললেন, কি? এসো গাড়িতে উঠে এসো সোনা, এসো। এরপর কি করলেন আপনি? ও ওনাকে খুব জোরে একটা ধাক্কা দিলাম, সরাতে পারছিলাম না। উনি তখন তার নিজের দিকে আমাকে সজোরে টানছে, মুখে ভক ভক করছে মদের গন্ধ, আর তখনও ডেকে চলেছেন, এসো না, এসো সোনা, এসো। কি হলো তারপর? প্রথমে চেঁচিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ কোথাও নেই। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। ও ভগবান, কি ভয়ঙ্কর একটা রাত! আপনি যে সমস্ত কিছু সত্যি বলেন তার কিছু প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ। আপনাকে বিশ্বাস করানোর কোনো দায় আমার নেই। আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে যে সত্যিটা আপনি জানতে চেয়েছিলেন, ব্যাস আমি শুধু সেটুকু বলেছি, বানিয়ে কিচ্ছু বলিনি। যাক, আর বলার কিছু নেই। এবার আমি যাই। হ্যাঁ যাবেন? আচ্ছা আচ্ছা। অন্যকে আর কি দোষ দেব বলুন? আমার ঘরের লোকটাই বা কেমন। উফ, কিরকম? সেদিন বাড়িতে ফিরতে পারিনি। এখানেই আমার দিদির বাড়িতে রাত্রিতে থেকে গিয়েছিলাম। সেখান থেকে ওকে ফোনে সবটুকু জানিয়েছি, সবটা। সব শুনে টুনে কি বললো জানেন? কি বললো, তোমায় কিছু করতে পারিনি তো? যেন ওই অমর্যাদাটা কিছু করা নয়। পরদিন বাড়ি ফিরতেই চেঁচাতে লাগলো। বলিনি হ্যাঁ, বেশি রাত করে বাইরে থাকে না, দেখলে তো আমার কথা না শোনার ফল, একটা বাজে মেয়ে ছেলে কোথাকার। আশ্চর্য, সেই লোকটাই আজ স্ত্রীর অপমানকে হাতিয়ার করে ফায়দা লুটতে চাইছে। কি তাই তো রানী দেবী? ঠিক তাই। এক এক সময় কি মনে হয় জানেন, কি কুক্ষণে যে মেয়ে হয়ে জন্মালাম। না, আবার সাথে সাথে এটাও মনে হয়, মেয়ে মানুষ হয়ে না জন্মালে এইসব মুখগুলো কি দেখা যেত? এই যেমন আপনার বর, আমার বর।
সত্যি এ ব্যাপারে সবাই সমান, সবাই সমান, সবাই। চলি। হ্যালো হ্যালো মান্তু। মা, হ্যাঁ মা, তুমি কেমন আছো? ভালো, কেমন লাগছে তোমার বোর্ডিংয়ে? খুব ভালো। কিছু বলবে সোনা? মা, হুম, গ্যাংটক কোথায়? গ্যাংটক সিকিমে। কেন সোনা? এক্সামের পর সৌভিকটা না গ্যাংটক যাবে। ও তাই, আচ্ছা। আমরাও কি ওখানে যেতে পারি মা? দেখছি, আগে তো তোমার এক্সামটা শেষ হোক মোনা। বাবাকে বলো আমরাও ওখানে যাব। বলবো বলবো সোনা, বলবো। জানো মা, হ্যাঁ, আজ ক্লাসে একটা স্ট্রেঞ্জ সাম শিখিয়েছে। কিরকম? জিরোকে এনি নাম্বার দিয়ে ডিভাইড করলে আনসার 0 হয়, হ্যাঁ, সেটাই তো হয়। আর জিরোকে এনি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাও 0ই হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো হয় সোনা। এমন কেন হয় মা? তা তো জানি না। নো নো নো, মাই মম নোজ এভরিথিং। তাই? হ্যাঁ তাই। আচ্ছা মা, বলো সোনা। বাবা কেমন আছে? বাবা হুম, ভালো ভালো। তাহলে বাবাকে বলবে তো সব? বলবো সোনা, বলবো। এবার তাহলে রাখি মা। হ্যাঁ সোনা, তুমি ভালো থেকো। হ্যাঁ, টাটা। টাটা। কত খুন ভাগের পরেও ফলাফল সেই শূন্য। তিল তিল করে গড়ে তোলা সংসারেও কখন যে আচমকা নেমে আসে শূন্যতা। কেন কেন এমন হয়? ঘনিষ্ঠ সম্পর্ক কেন কেন এমন টলে যায়? একা একা আমি সব শূন্য। আমার চারপাশে কেবলই শূন্যতা। কে? তিতি, ও সঞ্জন, তুমি? তিতি, there is a very good news for you. আমার ওই অফিসের সিঙ্গাপুর ট্যুরটা সেপ্টেম্বরে, বুঝেছো? and my employer has allowed me to go there with my family. ভালোই হলো, কি ভালো। হ্যাঁ, আমারও না সবসময় তোমাদের ছেড়ে যেতে একদম ভালো লাগে না। খুব এনজয় করবো, বুঝেছো? চুটিয়ে শপিং হবে। এবার ভাবছি কি তোমার জন্য একটা নোটপ্যাড কিনে দেবো। কি খুশি তো? হোয়াট হ্যাপেন্ড? তুমি এমন চুপ করে আছো কেন? বলো, শুনছি। ওহো, এখনো কি তুমি ওই ইম্পোস্টারটাকে নিয়েই ভাবছো? আরে ওকে না আমি একদম পার্মানেন্টলি গ্যারাজ করে দিয়েছি। হ্যাঁ, থানায় গেছিলে? আরে না না না, ওই ব্যাটাকেই আমার অফিসে ডেকেছিলাম। কেন? তিথি, তোমার কাছে আমি আর কিছু লুকোবো না। মানে ফাইনালি ওর সঙ্গে না একটা ডিল করেই ফেললাম। কিরকম? ওই আলটিমেটলি সেটেলড হলো 40,000-এ। ও একটা রিটেন আন্ডারটেকিংও দিয়েছে যে ইন ফিউচার এই কেসটা নিয়েও আর কোনো দিন মুখ খুলবে না। ও হ্যাঁ, ভালো কথা। ওর বউকেও না একদম চুপ করিয়ে দেবে বলেছে। আরে তোমাকে তো আমি আগেই বলেছিলাম, এই ক্লাসটাকে না আমি খুব ভালো করেই চিনি। টাকার লোভেরা সব করতে পারে, কাদা ছেটানো, ফলস কেস ফাইলিং, এভরিথিং। রানী সামন্ত টাকার আগ্রহী নয়, হ্যাঁ? সে দোষীর শাস্তি চায়। তুমি কিভাবে জানতে পারলে? ওর বউকে আমাদের বাড়িতে ডেকেছিলাম আজকে। তুমি? ডাকতেই হলো। ওর নিজের মুখ থেকে আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। খুব জরুরি ছিল সেটা আমার। আর এখন আমি আসলটা জানি। সরি দিদি, হ্যাঁ
এক্সট্রিমলি সরি। আমার আমার অন্যায় হয়ে গেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি। সেদিন রাত্রে আমার যে কি হয়ে গেছিল, ও কারণে কত হয়রানি, তোমারও এতটা মেন্টাল স্ট্রেস। দিদি দিদি প্লিজ দিদি, forgive দিদি প্লিজ, forgive me। ভেতরে যাও, আমি আসছি। যাও ভেতরে যাও। রঞ্জন, তোমার এই এক মুহূর্ত ভুলের জন্য আমি আমার এই 8 বছরের স্বপ্ন সংসারটা ভেঙে দিতে পারি না। কি হবে স্বামী, সংসার, পরিবার, সমাজ। চলো মেনে নি, মানিয়ে নি আবার। কিন্তু তবু বেঁচে থাকবে সারাটা জীবন। বেঁচে থাকবে গোপন কাটার মতো। তাহলে 0 কে এনি নাম্বার দিয়ে ডিভাইড আর মাল্টিপ্লাই করলে আনসার তো 0ই হয়, তাই তো মা? হ্যাঁ মা,